আমরা দেখলাম বেগম জিয়ার জানাজাতে একেবারে ভারত থেকে তাদের যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর উনি একটা সামরিক বিমানে করে উনি বাংলাদেশে চলে আসছেন এবং এসে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে তারেক রহমানের সঙ্গে উনি কিন্তু দেখা করেছেন এবং সংক্ষিপ্ত হয়তো মিটিংও করছেন এবং একই সঙ্গে এটাও কিন্তু আমরা শুনছি যে ভারতের সাথে নাকি এই জামায়াত ইসলামী যে নামক দলটা যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তারা অনেকেই গোপনে গোপনে ভারতের সাথে যোগাযোগ করেছিল বা কথাবার্তা বলছিল এরকম। কিন্তু যাই হোক, এখন এই যে কথা নেই বার্তা নেই, এই ভারত থেকে তাদের একেবারে উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন জয়শঙ্কর তো ভারতের একেবারে কি বলা যায় নরেন্দ্র মোদীর একেবারে ডান হাত, তাই না? তো অন্যান্য দেশ যেমন ইউরোপীয় ইউনিয়ন বা আরও অন্যান্য দেশ যেমন তাদের রাষ্ট্রদূতকে দিয়ে এই জানাজায় অংশগ্রহণ করিয়েছে, তো হঠাৎ এমন কী হলো যে ভারত থেকে একেবারে জয়শঙ্করকে একেবারে সংক্ষিপ্ত সময়ের জন্য উড়িয়ে আসতে হলো। এসে এই যে তারেক রহমানকে উনি অনেক সম্মান জানালেন, এটা আসলে কী নির্দেশ করে এটা নিয়ে কিন্তু অনেকে অনেক আলোচনা সমালোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় এইটা একেবারে এটাই নির্দেশ করে যে বস্তুত আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ভারত তাকে অকুণ্ঠ সমর্থন করবে, আমার কাছে এটাই মনে হয়। এবং ভারত সম্ভবত মনে করছে যে তারা গত 1.5 বছরে তো অনেক চেষ্টা করছে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার জন্যে, অনেক চেষ্টা চরিত্র করছে, বাট বাংলাদেশের মানুষের মনের মধ্যে এখনও এমন প্রতিক্রিয়া অবস্থান করছে এবং একই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা অনেকটাই রিস্কি। এবং তাছাড়া তারা তো 15-16 বছর ধরে ক্ষমতায় ছিল, সুতরাং এই ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো কেউই একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউই যে বিষয়টাকে মেনে নেবে না, প্রচণ্ড রকম বিরোধিতা করবে এবং বাংলাদেশের পরিস্থিতি আরও টারমোনালে চলে যাবে। এইটা এড়ানোর জন্য ভারত অত্যন্ত কৌশলী পদক্ষেপ নিয়েছে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আগামীতে যে ইলেকশন হচ্ছে এটা হোক এবং এই ইলেকশনে যদি বিএনপি জিতে যায় ইটস ওকে, তার সাথেই আমরা কাজ করব। আবার ওদিকে জামায়াতের সাথেও ওই ভিতরে কিন্তু মিটিং করছে। উদ্দেশ্য কিন্তু একটাই যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সাথেও কাজ করবে, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো আসলে যে বিষয়টা সেটা হলো যে গত 1-1.5 মাস ধরে বাংলাদেশে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল মনে হচ্ছে এই বুঝি এই বাংলাদেশ ভারত আক্রমণ করলো অথবা ভারত বাংলাদেশ আক্রমণ করলো, এরকম না। আমরা কিন্তু এই ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা কিন্তু দেখছি। এ নিয়ে অনেকে অনেক কথা বলছে, অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, কিন্তু ফাইনালি আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ যতদূর বাড়ছিল তাতে করে ভারতের পক্ষে আক্রমণ করা কিন্তু কোনো ব্যাপার ছিল না এবং বাংলাদেশের কিছু অংশ দখল করে নেওয়া এটাও কিন্তু আসলে কোনো ব্যাপার ছিল না। কিন্তু এই বিষয়টা থেকে ভারত অত্যন্ত সুকৌশলে নিজেদেরকে ধৈর্য সহকারে নিবৃত্ত করছে অনেক বৃহত্তর একটা লক্ষ্যকে সামনে রেখে। হঠাৎ করে আমি চিন্তা করলাম সেই কারণটা কী হতে পারে, কারণ বাংলাদেশ যা শুরু করছিল তাতে বাংলাদেশের পাশে ভারতের মতো অন্য যে কোনো দেশ হলে তারা কিন্তু ছাড়তো না, বাট ভারত ছেড়ে দিল কেন? তখন আমার কাছে মনে হলো যে বৃহৎ কল্যাণের জন্যে ছোটোখাটো যে লাভ এইটা আপাতত ভারত ত্যাগ করছে এবং ভবিষ্যতে তারা যে লাভ যেটা করতে চায় সেটা যে করবে না তা না, কিন্তু ভবিষ্যতে সেটা করবে, বাট আপাতত সেখান থেকে পিছটান দিয়েছে। সেটা কি, কেন? দেখুন, যে বাংলাদেশের উপরে যদি ভারত আক্রমণ করতো এবং কিছু জায়গাটাকে দখল করতো, আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে অনেক ডিসপিউট হতো, অনেক ব্যাপার স্যাপার ঘটে যেত এবং সম্ভবত সেক্ষেত্রে ভারত চিন্তা করছে সেক্ষেত্রে আন্তর্জাতিক স্যাংশনের মধ্যে পড়ার তাদের সমূহ সম্ভাবনা ছিল। যেমন এই যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর রাশিয়া কিন্তু প্রচণ্ড রকমভাবে এরকম স্যাংশনের মধ্যে চলে গেছে। কিন্তু রাশিয়া যেমন স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, তাদের তেল গ্যাস কেনা লাগে না, তাদের দেশে উৎপাদিত হয় খাদ্যও তারা স্বয়ংসম্পূর্ণ এবং অস্ত্রপাতি উৎপাদনও তারা স্বয়ংসম্পূর্ণ।
ফলে ওই ইউক্রেনের সাথে যুদ্ধও চালিয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তাদের অর্থনীতিতে খুব বিশাল কোনো ঘাটতি হয়েছে বা বিশাল কোনো ধস নামছে, সেটা কিন্তু ঘটে নাই। বাট ভারতের ক্ষেত্রে বিষয়টা মোটেও সেরকম না। ভারত তো তার জ্বালানি চাহিদার প্রায় 100% তো বাইরে থেকে আমদানি করে, তাই না? এবং একই সাথে ভারত একটা উঠতি অগ্রসরমান উন্নয়নশীল দেশ, যারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে তারা কি পরাশক্তি হবে, এরকম স্বপ্ন দেখে কিন্তু ভারত। এবং সাম্প্রতিককালে আমরা দেখছি চায়নার সাথে আমেরিকা সহ এই যে পশ্চিমা দেশগুলোর যে একটা ভালো রকম দ্বন্দ্ব কিন্তু আমরা দেখছি। এবং সেই হেতু আমরা এটাও লক্ষ্য করেছি যে এই চায়নায় যে সমস্ত উৎপাদন হাব ছিল, অর্থাৎ পশ্চিমের যে বিনিয়োগ ছিল, এই বিনিয়োগগুলো কিন্তু তারা আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ তারা কমিউনিস্ট চায়নাকে একেবারে বিশ্বাস করে না এবং তারা চায়নাকে এখন তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করে, অ্যাগ্রেসিভ একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করে। এবং এই মতো অবস্থায় এই পশ্চিমা বিশ্ব আর কোনোভাবেই চায়না যাতে সামনের দিকে এগোতে না পারে অর্থনৈতিকভাবে, সেই রকম প্ল্যান তারা খালি করেই নাই, তারা অলরেডি এই যে আমরা যদি দেখি যে এই আমেরিকা, সেখানে বড় বড় যে কোম্পানিগুলো মাইক্রোসফট, গুগল, তারপরে ওই যে এলন মাস্কের যে টেসলা ইত্যাদি বিভিন্ন কোম্পানি, আমরা যেটা দেখলাম যে সাম্প্রতিককালে তারা কিন্তু ভারতে বিলিয়ন ডলার তারা কি করবে, ইনভেস্ট করবে বলে তারা কিন্তু অলরেডি প্রতিশ্রুতি দিয়েছে এবং কিছু অলরেডি মনে হয় শুরু হয়ে গেছে। নট অনলি দ্যাট, এমনকি এই যে কোরিয়ার যে স্যামসাং কোম্পানি, তারাও মনে হয় যে বেশ কিছুকাল আগে থাকতেই এখানে তারা তাদের প্রোডাকশন লাইন তৈরি করছে। এবং আইফোন সেটাও সম্ভবত ভারতে তৈরি হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ এখন ওই আগে যেটা চায়নামুখী ছিল যে বিশাল যে বিনিয়োগ, এই বিনিয়োগগুলো কিন্তু এখন ভারতমুখী। ফলে হচ্ছে কি, ভারতের সামনে কিন্তু এখন অপার সম্ভাবনা। এবং এটা কিন্তু আমি আদৌ বুঝতে পারি না যে পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় শত্রু হলো কমিউনিজম, তাই না? যে কারণে এই যে তারা রাশিয়াকে ভেঙে চুরে খান করছে। তো তাই যদি হয় তাহলে তারা ভারতকে বাদ দিয়ে এই কয়েক দশক ধরে কেন যে চায়নাতে তারা এত বিনিয়োগ করছিল, এটা আমার মাথায় ঢোকে না। এবং এত বিনিয়োগ করছিল বলেই কিন্তু এই চায়না আজকের পর্যায়ে চলে আসছে, আজকের পরিস্থিতিতে চলে আসছে, পরাশক্তির দ্বার প্রান্তে, তাই না? আমার ধারণা পশ্চিমেরা সম্ভবত চায়নাকে আন্ডার এস্টিমেট করছিল, ভাবছিল যে ওইখানে প্রোডাকশন লাইন করলে অসুবিধা কি, ওই কিছু টাকা পয়সা পাবে, কিন্তু এর ফলে চায়না যে একেবারে পরাশক্তির লেভেলে চলে যাবে অর্থনৈতিক এবং মিলিটারিলি, এইটা তারা বুঝতে পারে নাই। এখানে চায়না গোড়া থেকেই তারা এমন কিছু প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা করেছিল যাতে করে তাদের নিজেদের দেশেই ব্যাপকভাবে উদ্যোক্তা তৈরি হয়, যেটা আমরা দেং শিয়াওপিংয়ের সময় দেখেছি যে কমিউনিজম থেকে কিছুটা সরে গিয়ে সেখানে ব্যক্তি মালিকানাধীন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, এইগুলোকে কিন্তু করা হয়, অনুমতি দেওয়া হয়। ঘটনাটা ছিল আজকে থেকে 35-36 বছর আগে। এবং তার ফলে পশ্চিমেরা মনে করছিল যে এই চায়না সম্ভবত আস্তে আস্তে কমিউনিজম থেকে পুঁজিবাদী গণতান্ত্রিক সিস্টেমের দিকে ধাবিত হবে। এরকম তারা মনে করছিল যে তারা যদি ব্যাপক বিনিয়োগ করে মানুষের মধ্যে অনেক চাহিদা তৈরি হবে, অনেক পুঁজিবাদী ওখানে তৈরি হবে। কিন্তু ঘটনা সেটা ঘটে নাই। চায়নার যে সরকার আর কি, তারা কিন্তু এই বিষয়গুলো আগে থাকতেই জেনে শুনে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যে কারণে বস্তুত এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটে নাই। চায়নার লোকজন বস্তুত ওই চায়না সরকারের যে রীতিনীতি এগুলো মান্য করে তারা ব্যাপকভাবে উৎপাদন করছে, কলকারখানা এগুলো প্রতিষ্ঠিত করছে। অর্থাৎ ইহজাগতিক আনন্দ, ফুর্তি, ভোগ বিলাস এইগুলো নিয়ে তারা ব্যস্ত রয়েছে। তাদের গণতান্ত্রিক অধিকার আছে কিনা, বাক স্বাধীনতা আছে কিনা, এইগুলো নিয়ে তারা এগুলো কেয়ার করে না। এবং এটা মনে হয় যে চায়না সমাজের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবং যে কারণেই চায়নায় ওই 1997 সালে সম্ভবত তিয়ানআনমেন স্কোয়ারে যে ঘটনা ঘটছিল ছাত্রদের দ্বারা, ওর পরবর্তীতে চায়না অত্যন্ত সফলভাবে ভবিষ্যতে আর কোনো দিন কোনো আপরাইজিং যাতে না ঘটে এই ধরনের
পদক্ষেপ তারা নিয়ে এগুলোকে কিন্তু করতে দেয় নাই। এবং এটার একটা অন্যতম মাধ্যম ছিল যে ওই জায়গার যে যুব সমাজ তারা কিন্তু পড়াশোনা শেষ করে চাকরি পেত, বেকার থাকতো না। আসলে সেই সমাজেই এই আপরাইজিংগুলো হয় যেখানে নাকি প্রচুর বেকার লোকজন আছে। যেমন বাংলাদেশে আন্দোলন করে সফল হওয়া গেছে, প্রচুর বেকার লোকজন আছে। তারপরে মনে করেন যে শ্রীলঙ্কাতে যেটা ঘটছিল সেখানে প্রচুর বেকার লোকজন আছে। তারপর মনে করেন যে নেপালে প্রচুর বেকার লোকজন আছে। তো এই বেকারত্ব যদি থাকে তখন কিন্তু আপরাইজিং হলে, আন্দোলন হলে সরকারকে ফেলে দেওয়া যায়। বাট চায়না সরকার খুব মেটিকুলাসলি ডিজাইন করে এমন সিস্টেম তারা রাষ্ট্রীয়ভাবে চালু করছে যে ওই পোলাপান যাতে বেকার না থাকে, পড়াশোনা শেষ করে যাতে কাজ কাম পায়, এবং তার ফলাফল তারা পেয়েছে। পশ্চিমা দেশগুলো যদিও চায়নাকে পছন্দ করে না, চায়নার সিস্টেমকে, রাজনৈতিক সিস্টেমকে পছন্দ করে না, তারপরও যেহেতু স্টেবল ছিল অলওয়েজ, অতএব তারা চায়নায় বিনিয়োগ করে তারা কিন্তু নিশ্চিন্ত থেকেছে যে এটা কখনো রিস্কে পড়বে না। কিন্তু অবশেষে সেই চায়না যখন পশ্চিমাদের এখন বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখনই কিন্তু তারা এখন বিকল্প খোঁজার চেষ্টা করছে, এবং বিকল্প দেশ হিসেবে তারা ভারতকে বেছে নিয়েছে। তো ভারত এখন দেখছে যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট তাদের দেশে হবে, তাহলে আগামী হয়তো 10 বা 15 বছরের মধ্যে তারা হয়তো চায়নাকে ধরে ফেলবে, এবং চায়নাকে হয়তো এক্সেল করবে। এবং এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, চায়নার লোকজনদের যে ইনোভেশন যে ক্যাপাসিটি, মানে উদ্ভাবনী ক্ষমতা, তার থেকে অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতা কিন্তু ভারতের ছাত্রদের বা ভারতের লোকজনদের। এটা কিন্তু বুঝতে হবে। এর কারণ হচ্ছে ভারতে কি ইনোভেশন করলে বা কোনো উদ্ভাবন করলে তাকে প্রচুর সম্মান, মর্যাদা এগুলো দেওয়া হয়, যেটা নাকি কিন্তু চায়নাতে দেওয়া হয় না। হ্যাঁ, সে হয়তো অনেক টাকা পয়সা আয় করে, কিন্তু ভারতে যেমন তাকে মাথায় তুলে নিয়ে নাচা হয়, যেভাবে মর্যাদা দেওয়া হয়, সেটা কিন্তু চায়নায় দেওয়া হয় না। ফলে হচ্ছে কি, ভারতের ইউথ সম্প্রদায়ের মধ্যে উদ্ভাবনী ক্ষেত্রে যত আগ্রহ দেখা যায়, চায়নাতে কিন্তু সেটা হয় না। আর যে কারণে চায়নায় যেটা খুব সুন্দরভাবে গড়ে উঠছে সেটাকে ইমিটেশন করা, অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং করা, অর্থাৎ তারা উদ্ভাবনী তারা কম করতে পারে কিন্তু তারা নকল করতে পারে। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, তারা কিন্তু উদ্ভাবন করতে পারে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে কতটা সাফল্য লাভ করছে আমি জানি না, কিন্তু তাদের মধ্যে উদ্ভাবনী ক্ষমতাটা অনেক বেশি। আর এই মতো অবস্থায় যদি পশ্চিমা ব্যাপক বিনিয়োগ ভারতে আসে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে এই ভারতকে আগামী 10-15 বছরের মধ্যে কোথায় নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো চিন্তা করছে। অতএব এই সময় ওই বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে ঝামেলা পাকিয়ে বা কোনো আক্রমণ করে বা কিছু একটা করে এই অর্থনৈতিক স্যাংশনে পড়তে চায় নাই ভারত। অর্থাৎ তারা হিসেব করে দেখছে বাংলাদেশে আক্রমণ করে কিছু অংশ হয়তো দখল করে নিলাম, চিকেন নেক হয়তো এলিফ্যান্ট নেক বানালাম, কিন্তু তাতে করে তাদের যে অর্থনৈতিক ক্ষতি হবে এবং ভবিষ্যতে তারা যে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে উঠে আসার যে চিন্তাভাবনা করছে, এটা ব্যাপকভাবে ব্যাহত হবে এবং আদৌ সেটা অধরা থেকে যেতে পারে। ভারত বস্তুত এই চিন্তা থেকে এই কাজটা করছে, বাংলাদেশ সম্পর্কে তাদের চিন্তা চেতনা চেঞ্জ করছে এবং করে এখন যারাই ইলেকশনে ক্ষমতা আসুক তাদেরকে সাথে নিয়ে আপাতত শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে চায়। আমার কাছে এটাই মনে হয়েছে আর কি। এবং ঠিক সেই কারণে সেই মেসেজটা বস্তুত দেওয়ার জন্যে বাংলাদেশে এই বেগম খালেদা জিয়া যখন খালেদা জিয়ার জানাজাতে এই ভারত তার একটা সর্বোচ্চ পর্যায়ের একজন ক্ষমতাশালী ব্যক্তিকে এরকমভাবে পাঠিয়ে বস্তুত বিএনপিকে সেই মেসেজ দিতে চেয়েছেন। আমার কাছে এটাই মনে হয়। এখন আপনারা কি মনে করেন কে জানে। তবে একই সাথে তারা আবার জামাতকেও ক্ষমতায়, মানে জামাতের সাথেও সুসম্পর্ক বজায় রাখার যে চেষ্টা করছে সেটাও আমরা বুঝতে পারছি। ওই যে গোপনে মিটিং করছে, তাই না? অর্থাৎ জামায়াত ক্ষমতায় আসলেও এখন ভারতের কোনো সমস্যা নেই, আবার বিরোধী দলে থাকলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ ভারত অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ নিয়েছে যে তাদের সামনে যে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়ে গেছে ওইটাকে ব্যাহত করা যাবে না কোনোভাবেই, এবং এই সময় এই ধরনের কোনো ভুল করা যাবে না। এবং আমার কাছে কেন জানি মনে হয় সম্ভবত চায়না এটা টের পেয়ে বা পাকিস্তান এটা টের পেয়ে
এই বাংলাদেশের এই উগ্রপন্থী লোকজন দিয়ে প্রতিটা মুহূর্তে ভারতের এগেনস্টে যে প্রভোকেশন করা হচ্ছিল, যাতে করে ভারত ওই বাংলাদেশের উপরে হামলা টামলা চালিয়ে বিপদে পড়ে। এবং এই বাংলাদেশে বর্তমানে যে মানে বিগত কয়েক মাস ধরে যে ভারত বিরোধী প্রচণ্ড রকম যে প্রভোকেশন আমরা দেখছি, এটার পিছনে এখন মনে হচ্ছে পাকিস্তান তো অবশ্যই দায়ী, বাট সেই সাথে চায়নাও দায়ী। কারণ চায়নাও সম্ভবত এটা মনে হয় যে ক্যালকুলেশন করছে যে তাদের দেশ থেকে তো এখন পশ্চিমে বিনিয়োগ আস্তে আস্তে সরে যাচ্ছে, তাহলে তো ভারত সামনে এই প্রবল পরাক্রান্ত হয়ে সামনে হাজির হবে। তো এটাকে থামাতে গেলে ভারতের দ্বারা এমন কিছু কর্মকাণ্ড ঘটাতে হবে যাতে করে তারা স্যাংশনের মুখে পড়ে। সম্ভবত এইটা টের পেয়েই ভারত অত্যন্ত সুকৌশলী চাল দিয়েছে এবং এখন বাংলাদেশে ওই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতেই হবে, আওয়ামী লীগকে বসাতেই হবে, এই যে গোয়ার তুমি, এখান থেকে ভারত সরে গেছে। আমার কাছে এরকম মনে হয় আর কি। ধন্যবাদ।